আমার লাইভটা তখন নেটের কোনো গন্ডগোলের কারণে লাইভটা কেটে গেছে মাঝপথে। আমার খুব দুর্ভাগ্য যে আমি লাইভটাকে কমপ্লিট করতে পারলাম না, মাঝপথে থেমে গেল। পুনরায় আমি লাইভ করছি, পরবর্তীকালে লাইভটাকে যদি ওর সাথে কন্টিনিউ করা যায় তাহলে কন্টিনিউ করে নেবে। আগের লাইভটা গন্ডগোল হয়ে গেছে, কিছু করার নেই। নেটের কোনো গন্ডগোলের কারণেই সমস্যাটা ঘটে গেল। যাই হোক, আমি আবার ফিরে যাই পিছনের কথায়। আমাদের খুব দুর্ভাগ্য, আমরা যারা অভিভাবক শ্রেণীরা আছি তারা আমরা খুব কষ্ট পাই। বহু ছেলে মেয়ের কাতর যন্ত্রণাগুলো শুনতে শুনতে মনে কষ্ট হয়। খুব আশা করেছিলাম যে, আমরা আশা করি আজও, যে আমরা যারা এই বয়সে এসে উপনীত হয়েছি, যারা মঞ্চে প্রায়ই যাই, আমরা সেই ছেলে মেয়েদের যে দুঃখ বেদনাগুলো দেখতে পাই, শুনতে পাই, তাদের হাসি মুখটা শেষ জীবনে যেন দেখতে পাই। সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, চেষ্টা করি, ছেলে মেয়েদের পাশে থাকার চেষ্টা করি। তাই আমরা সেই পাশে থাকবো, কিন্তু কাজের কাজ কিছু হবে না, সেটা হলে তো আমাদেরই কষ্ট সারা জীবন থেকে যাবে। বাবা মায়েরা ছেলে মেয়েদের স্বপ্ন পূরণটা দেখতে চেয়েছিল। আমরা কিছুজন অভিভাবক আছি, তারা কিন্তু আমাদের সন্তান সংখ্যা এখন প্রচুর, ওটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে প্রচুর সন্তান সংখ্যা। তাদের প্রত্যেকের হাসি মুখটা দেখার একটা সৌভাগ্য আমাদের যেন হয়, এই প্রার্থনা করি। সেই প্রার্থনা করছি আমরা আজকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও প্রার্থনা করি, আপনি এই সমস্ত ছেলে মেয়েদের চোখের জলটা মুছিয়ে দিন। যারা শহীদ মাতঙ্গিনীর পদতলে বসে আজও 900 দিন হতে চলল তারা চোখের জল ফেলছে, তাদের কথা আপনি ভাবুন। আমি এবার বলতে চাই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে, এই যে মঞ্চটা চলছে আজকে 900তম দিন, এই মঞ্চে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু মঞ্চটাকে ধরে রাখার কারিগর। মঞ্চে যারা প্রতিষ্ঠা করেছিল তাদের, সেই কারিগরদের কথা বলছি না। পরবর্তীকালে মঞ্চটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা কিন্তু রোদ বৃষ্টি ঝড় জল শীত গ্রীষ্ম কোনো তাপ 42 ডিগ্রি উপেক্ষা করে তারা কিন্তু মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছিল। কেন? কারণ তারা এটাই জানে যে মঞ্চ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। তো শহীদ মাতঙ্গিনী হাজরার পদতলে যে মাটি, সেই মাটিটা আঁকড়ে ধরে পড়ে আছে। সেই মাটি আঁকড়ে ধরে পড়ে থাকার 900তম দিন আগামী 11ই ডিসেম্বর। আমি আশা করব, বিশেষ করে আমরা যারা অভিভাবক শ্রেণী আছি তারা আশা করব, আমরা কিছুজন যাই যখন যেখানে, আমি নাম করি, বর্তমানে এই মঞ্চটাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কিছু অভিভাবক আছেন। সুবীরবাবু আছেন, অমিতবাবু আছেন, দেব দুর্লভবাবু আছেন, রঞ্জিতবাবু আছেন, আরও অনেকে আছেন, আমি সবার নাম নিচ্ছি না। অনেক অভিভাবিকা আছেন, সুদূর কৃষ্ণনগর থেকে একজন অভিভাবিক আসেন, আরও অনেক অভিভাবিকারা আসেন। যে যন্ত্রণা নিয়ে আসেন আমাদের অভিভাবকদের মধ্যে সে আলোচনা হয়, আমরা অবাক হয়ে যাই সেই যন্ত্রণার কথা শুনতে শুনতে এবং ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে। এটাই আমাদের কষ্ট হয়। অনেক ছেলে মেয়ে, তাদের কিন্তু সংসার জীবন বয়স পেরিয়ে গেছে, তাদের আর ভবিষ্যতে সংসার জীবন হবে কিনা জানি না, অনেক ছেলে বা অনেক মেয়েদের। আবার যাদের সংসার জীবনটাই হয়েছে তাদের সংসার জীবনটাও সুখের হলো না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রার্থনা জানাই, আপনি তাদের ভবিষ্যৎ জীবনটাকে একটু সুখের করে দিন না। আমরা যারা অভিভাবকরা আছি, যারা খুব কষ্ট করে ছেলে মেয়েদেরকে শিক্ষার আলো দিয়েছিলাম, যারা অনেক নিরক্ষর যারা বাবা মা আছেন, যারা কিন্তু ছেলে মেয়েকে শিক্ষিত করে তাদের কিন্তু শিক্ষকতার স্বপ্ন পূরণের জন্য প্রয়াসটা করেছিল, যারা আজকে বেঁচে নেই তাদের আত্মাটাও শান্তি পাবে। আর যারা বেঁচে আছে তারা অন্তত শেষ জীবনে ছেলে মেয়ের মুখের হাসিটা দেখে যেতে পারবে। মাননীয়, আপনি একটু ভাবুন না, অনগোয়িং প্রসেসের মধ্যে ভ্যাকেন্সিগুলো আপডেট করে এই সকল ছেলে মেয়ে যাদের যোগ্যতা আছে, আপার প্রাইমারিতে শিক্ষকতা করতে গেলে যে সকল যোগ্যতা লাগে সেই যোগ্যতা তো সকলেরই আছে। তারা টেটটা পাশ করেছে, ট্রেনিংটা কমপ্লিট করেছে,
তাদের যোগ্যতার কোনো অভাব নেই। তাদের অভাব ভ্যাকান্সি থাকতে সেই ভ্যাকান্সিগুলো যোগ না হওয়ার কারণে আজকে তাদের জীবনের কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে 11টা বছর আজকে বঞ্চনার শিকার হয়েছে। আপনি সেই বঞ্চনা মুক্ত করে দিন না। আপনার কাছে 11ই ডিসেম্বর কেন যেতে চাইছে? কারণ 900তম দিনেও সুরাহা হয়নি। আর কতদিন? 11টা বছর পেরিয়ে গেছে, ধর্ণা মঞ্চে 900 দিন পেরিয়ে গেছে। তারপরেও যদি আপনাদের মানবিক হস্তক্ষেপ না হয়, আপনার মানবিক হস্তক্ষেপ না হয়, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় কমিশন সভাপতি, তারা প্রত্যেকে তো অনুভব করুন। সর্বোপরি মাননীয় আপনি অনুভব করুন না। এই ছেলে মেয়েদের বাঁচানোর জন্য আপনার হস্তক্ষেপে 5 মিনিট লাগে না, সমস্ত সমাধান হয়ে যায়। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, তারাও ওই শান্তিপূর্ণ যে মিছিল র্যালি যাবে সেখানে যোগ দেব। ছেলেমেয়েরা তো যোগ দেবেই। তাদের আর্তনাদ, কলকাতার বুকে তাদের আর্তনাদ দেখবেন মিডিয়ার মাধ্যমে আপনার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। আপনি যদি মনে করেন এদের আর্তনাদে একটু প্রলেপ দেওয়া দরকার, এদের সান্ত্বনা দেওয়া দরকার, এদের ভবিষ্যতে জীবন দ্বীপটা যাতে জ্বলে থাকে, নিভে না যায়, সেটা দেখা দরকার, তাহলে আপনি নিশ্চয়ই একটা ভাববেন। সেই ভাবার জন্যই, আপনার কাছে পৌঁছানোর জন্যই আগামী 11 ডিসেম্বর বুধবার বেলা 12টা থেকে 4টের মধ্যে আমাদের যে র্যালি বা মিছিল বা মহামিছিল, যে শান্তিপূর্ণ মহামিছিল আমরা নিয়ে আপনার দরবারে যেতে চাইছি, সেটা শুরু করার কথা ছিল শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে নবান্ন অবধি। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডারের যে সকল সমস্যা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি, আমরা মেল করেছিলাম, মাননীয়ার অফিসে মেল করেছি, বিভিন্ন জায়গা, হাওড়া ডিভিশনে মেল করেছি, শিবপুরে সেখানে থানায় আমরাও মেল করেছি, জয়েন্ট সিপি কলকাতাকে মেল করেছি, বিভিন্ন দপ্তরে মেল করেছি। সেখানে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে বারবার তারা বলেছেন বর্তমান পরিস্থিতিতে আপনারা নবান্ন অভিযান যেটা বলছেন আপনাদেরকে অনুমতি দেওয়া যেত, কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি তাতে দুটো ব্রিজ, এক হচ্ছে কেবল ব্রিজ ওই দিক দিয়ে যাওয়া, আর এইদিকে হাওড়া ব্রিজ, এই দুটো জায়গাতেই এখন বহুত রেস্ট্রিকশন চলছে। আপনাদের এইভাবে পার হয়ে ওখানে আপনারা নবান্নে যেতে পারবেন না। আপনারা নবান্ন অভিযানটা সিম্বলিক অভিযান করুন। আপনারা অন্য কোনো একটা জায়গা বেছে নিন, যেখান থেকে র্যালি করুন, যেখানে মিডিয়ার সামনে আপনারা তুলে ধরুন আপনাদের বার্তাটা, যেখানে মাননীয়ার কাছে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের কিছু প্রতিনিধিদের নবান্ন নিয়ে যাব, সেখানে আপনাদের কথা তুলে ধরবেন, তারা আপনাদের পক্ষে তুলে ধরবেন। আমাদের সঙ্গে সহযোগিতা করুন। প্রশাসন চেয়েছেন আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা প্রশাসনের কাছে নিবেদন করেছি আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের ছেলে মেয়েদের সহযোগিতা করুন। যে র্যালি নিয়ে যাবে, যেখানে নবান্ন যেতে না পারলেও যেখানে পর্যন্ত আপনারা নির্দেশ করবেন সেখানে থেমে যাবে, কিন্তু ছেলে মেয়েদের আবেগ, ছেলে মেয়েদের কষ্ট, ছেলে মেয়েদের দুঃখ, ছেলে মেয়ের যন্ত্রণার কথা মাননীয়ার কাছে কি করে পৌঁছাবে, সেই দায়িত্বটা দয়া করে আপনারা নিন। আমরা আপনাদের কথাতেই রাজি। আমরা যে প্রপোজালটা দিয়েছিলাম, ওনারাও প্রপোজালটা দিয়েছেন, সেই প্রপোজালে আমরা সম্মত হয়েছি। আমরা আগামী 11ই ডিসেম্বর বুধবার বেলা 12টার মধ্যে আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে, রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে আমরা উপস্থিত হব। সেখান থেকে আমাদের মিছিল চলে যাবে ওয়েলিংটন মোড় হয়ে, এস এন ব্যানার্জি হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে থামবে। আমরা চেয়েছিলাম ওয়াই চ্যানেলে নয়, আমরা যেতে চাই শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে, কিন্তু বর্তমানে যে বিধানসভা চলছে তার জন্য ওই এরিয়ার কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেখানে ওনারা, আমাদের মাননীয় জয়েন্ট সিপি তিনি বললেন যে ওই জায়গাটায় আপনাদের যাওয়া যাবে না, আপনারা ওয়াই চ্যানেলে আসুন। ওয়াই চ্যানেলে আমাদের গাড়ি থাকবে, আপনাদের প্রতিনিধিদের নিয়ে আমরা নবান্ন অভিমুখে যাত্রা করব। আপনাদের নবান্নে গিয়ে প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখবেন, তাদের সাথে কথা বলিয়ে দেবো। সেখানে আপনাদের যে সকল দাবি আছে, যা আপনাদের অভিপ্রায়, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা, সেগুলো ওখানে গিয়ে করবেন, সে ব্যবস্থা আমরা করে দেবো। আপনারা ওয়াই চ্যানেলে গিয়ে উপস্থিত হবেন, আপনাদের প্রতিনিধিরা ওখানে যাবেন, প্রতিনিধিরা ফিরে আসা পর্যন্ত আপনারা ওয়াই চ্যানেলে থাকবেন। ওনারা ফিরে আসার পরে আপনারা সেখান থেকে মিছিল শেষ করবেন। আমরা সেই মতো আমরা অনেক কিছু ভেবে দেখেছি। প্রশাসন আমাদের সঙ্গে
দীর্ঘদিন, আজকে 900 দিন আছেন বলতে পারি আমরা। যথেষ্ট সহযোগিতা তারা করেছেন, আমরাও সেইভাবেই আমরা সম্মত হয়েছি। বর্তমান পরিস্থিতিতে এখন যে ওয়েদার, ছেলেমেয়েরা বহু দূর দূরান্ত থেকে আসবে শীতের দিনে, এসে সেখান থেকে আবার তাদের ফিরে যেতে হবে। তাই আমাদের যে রুটটা আমরা হয়তো শিয়ালদা থেকে করতে পারতাম, কিন্তু শিয়ালদা থেকে করলেও সেখান থেকেও কিন্তু যে সময় লাগবে, আমরা শিয়ালদা আর রাজা সুবোধ মল্লিক স্কোয়ার তফাৎ এমন কিছু নয়। মৌলালি মোড় থেকে একটু হেঁটে এলেই রাজা সুবোধ মল্লিক স্কোয়ার। সেখান থেকে আমরা যে রাস্তা দিয়ে আসতে চাইছি, আমরা মেন যেটা মিডিয়া বাইটের জায়গা, সেটা হচ্ছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে আমাদের যখন মিছিল শুরু হবে, সেখান থেকে সেই মিছিল ওয়েলিংটন মোড় হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল যখন যাবে ডরিনা ক্রসিংটা মেন পয়েন্ট, সেখান থেকে আমাদের ওয়াই চ্যানেল যেটা বলছি, ডান দিকে ঘুরে গেলে যেটা ওয়াই চ্যানেল, সেখানে আমরা পৌঁছাবো। সেখানে গিয়ে আমাদের মিছিল ওখানটায় কিন্তু থামতে হবে। সেখান থেকে আমাদের প্রতিনিধিদের নিয়ে নবান্ন যাত্রা, ওখান থেকে গাড়ি নিয়ে ওনারা নিয়ে যাবেন আমাদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করিয়ে সেখান থেকে আবার আমাদের এখানে ফিরিয়ে দেবেন। ততক্ষণে আমরা যদি ওখানে উপস্থিত থাকি, তাহলে আমরা সেই কি বার্তা ওখান থেকে পেলাম সেটা আমরা জেনে আমরা সবাই আপন আপন গৃহে ফিরতে পারবো। এবার আমি যে কথাটা বলতে চাই, আমি সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই আমার এই লাইভের মাধ্যম দিয়ে। এখন যারা উপস্থিত আছো বা আছেন, এবং যারা এই লাইভের পরবর্তীকালে যদি যারা দেখবেন বা দেখবে, তারা এই বার্তাটা সকলের কাছে পৌঁছিয়ে দিয়ে এইটুকু সহযোগিতা করতে হবে যে 11ই ডিসেম্বর আমরা সবাই রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত হচ্ছি। যেটা আগে বলা ছিল শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে সমবেত হচ্ছি, সেটা আমরা সমবেত হচ্ছি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখানে সুবোধ মল্লিক স্কোয়ারে আমরা সবাই সমবেত হব। আমি মনে করব যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, যারা সত্যিকারের বঞ্চিত, যাদের চাকরিটা মনে করে আমার চাকরিটা পাওয়া দরকার, যারা মনে করে আমার এই চাকরিটাকে পেতে হলে আমারও কিছু দেওয়া দরকার, শুধু আমরা দেখেছি বিভিন্ন গ্রুপ আছে যেগুলো আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিভিন্ন গ্রুপ, জেলাওয়ারি গ্রুপ, সেখানে কিছু প্রশ্ন চলে আসে। আমি মঞ্চকে কি দিয়েছি সেটা নয়, মঞ্চ আমাকে কি দিয়েছে প্রশ্নগুলো খুব আসে। আমরা দেখতে চাই মঞ্চকে কে কতটুকু দিয়েছে। বিগত দিনের ইতিহাসটা পরীক্ষামূলকভাবে কিন্তু রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে 11ই ডিসেম্বর সেই দিন কিন্তু সকলের উপস্থিতিতে বোঝা যাবে চাকরিটা কাদের দরকার, কারা উপস্থিত হয়েছে। সেদিন কিন্তু যখন প্রতিটি জেলাতে যখন স্বাক্ষরিত হবে, তখন দেখা যাবে কারা তারা আজকে মঞ্চ আসতে পারে বা পারে না, কিন্তু মিছিলে কতজন এসেছে, কাদের চাকরিটা দরকার। আমরা কিছুদিন আগে যখন আমাদের কাছে একটা বার্তা এসেছিল যে কারা এই মঞ্চে এতদিন ধরে আছে, তাদের নামের তালিকাটা পেশ করা হোক। আমাদের নামের তালিকা পেশ করা হয়েছিল। সেই নামের তালিকা পেশ করার সময় প্রকৃত যারা আসে তাদের নাম, সেই সঙ্গে যারা হয়তো আগে আসতো পরবর্তীকালে আসেনি তাদেরও নাম, প্রত্যেকটি জেলার অ্যাডমিনেরা তারা কিন্তু নামগুলোকে নথিভুক্ত করে কিন্তু দিয়েছিলে। সেই নামগুলো যখন একত্রিত হয়ে সেই নামগুলো নবান্নে যায়, সেখানে কিন্তু সেই নাম দেবার সময় কিন্তু প্রচুর জন কিন্তু সুপারিশ চলে এলো। তারপরে কিন্তু আমি দেখেছি তাদের কিন্তু আর দেখা মেলেনি। নাম যাওয়ার সময় কিন্তু তাদের দেখা মিলেছে। তাদের গ্রুপে কিন্তু বহু রকম কিন্তু আবেদন নিবেদন, বিভিন্ন রকম অজুহাত, কার কি সমস্যা সেগুলো আমি বলতে চাই। কালকে যদি বলা হয় নবান্নে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তাহলে কি সে ঘরে বসে থাকবে? থাকবে না তো, সে তো নবান্নে সেদিন ছুটবে। তাহলে কেন 11ই ডিসেম্বর সেই দিনটার কথা ভেবে ওখানে আসবে না কেন? আমরা সেই দিন দেখতে চাই কাদের চাকরিটা দরকার। আমরা জানি অনেকে কিন্তু নেগেটিভ বার্তা চলে আসে, কিচ্ছু হবে না, নবান্ন যাত্রা করে কিছু হবে না অনেকে বলে থাকে, মঞ্চে গিয়ে কিছু হবে না অনেকেই বলে থাকে। যারা বলে থাকে তাদের অসৎ উদ্দেশ্য থাকে বলেই তারা কিন্তু বলে। একসময় বলেছে যা কিছু হবে হাইকোর্টে, সেই দিনটা শেষ হয়ে গেল। আবার যা কিছু হবে সুপ্রিম কোর্টে, সেদিনটাও শেষ হতে চলেছে। তাহলে কোথায় গিয়ে শেষ হবে? জীবনটা কোথায় পরিসমাপ্তি ঘটবে? আমি বলবো পরিসমাপ্তি ঘটবে সেখানেই যেখানে আমাদের মঞ্চ 2022 সালে 16ই জুন থেকে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্ণা মঞ্চ বসেছে।
সেখানেই কিন্তু শেষ আশা, শেষ ভরসা, শেষ কিছু সেখান থেকে হবে। 11ই ডিসেম্বর আমরা দেখতে চাই সেই দিনটা, সেই হাহাকারটা, সেই আর্তনাদটা, সেই ছেলে মেয়েদের আকুতিটা, সেই ছেলে মেয়েদের মাননীয়ার কাছে বিনতিটা। সেই দিন আমাদের রাস্তাঘাট, সেই দিন আমাদের যখন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যখন মিছিলটা বেরিয়ে আসবে, বুক ফাটা আর্তনাদ করতে করতে বেরিয়ে আসবে, মাননীয় আপনি হস্তক্ষেপ করুন, আপনার মানবিক হস্তক্ষেপে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আমরা আজকে যাচ্ছি নবান্ন, শুধু আমাদের চাই দুবেলা দুমুঠো অন্ন, দুটো অন্ন চাইতে নবান্ন যাচ্ছি মাননীয় আপনার কাছে। কেন যাচ্ছি আপনি বুঝুন, আমাদের বাঁচতে দিন। আগামী দিনে আমাদের এই জীবন দ্বীপ যেন নিভে না যায়। আমরা জানি, যদি সত্যি এটুকু আমরা অনুভব করছি, আমরা অভিভাবকরা দেখি তো, অনুভব করি তো, যদি আজকে অনগোয়িং প্রসেসে যদি অ্যাপয়েন্টমেন্ট না হয়, তাহলে যাদের বয়স চলে গেছে, যাদের 50 পর্যন্ত ছুঁয়েছে, যাদের 40 বছর পেরিয়ে 50 ছুঁয়েছে, সেই ছেলে মেয়েগুলো কোথায় যাবে? তাদের ভবিষ্যৎ তো শেষ। তারা তো নতুন করে চাকরি পরীক্ষা দিতে পারবে না। আমরা জানি যারা চাকরি পরীক্ষা দেবার বয়স আছে, তাদের মানসিক বয়স আর নেই, তারা চাকরি পরীক্ষায় আর নতুন করে এগিয়ে আসতে পারবে না। তাহলে কেন কেন তাদের জীবনটাকে বাঁচিয়ে দেওয়া হবে না? কেন তাদের জন্য ভ্যাকেন্সিটা আপডেট করে তাদের চাকরিটা দিয়ে তাদের কিছু জীবনকে বাঁচানো যাবে না মাননীয়? সেটা আপনি দেখুন। আপনার কাছে সেই প্রার্থনা নিয়েই তো আমরা 11 ডিসেম্বর সমবেত হচ্ছি। আর সেই সমবেত প্রাঙ্গণে সকলে তোমরা হাজির হও। আপনারা সকলে অভিভাবক অভিভাবিকা, আপনাদেরও নিবেদন জানাচ্ছি, আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারাও আসুন। ওই দিন আমরা দেখিয়ে দিতে চাই, এই যারা এখানে উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত, উপযুক্ত, যোগ্য। তারা যোগ্যতা নিয়েই কিন্তু আজকে তৈরি হয়েছে, নিজেকে তিলে তিলে তৈরি করেছিল। তারা অন্য কোনো পথ, অনেকে হয়তো বলবে অন্য কোনো চাকরি তারা মেলাতে পারেনি কেন? কারণ স্বপ্নটা তো ছিল শিক্ষকতার স্বপ্ন। তৈরি তো করেছিল নিজেকে, MA BEd, BA MSc MA সমস্ত রকম করে তারা DEd নিয়েছে, BEd নিয়েছে, MEd করেছে কতজন, PhD করেছে কতজন। আমি তো বহু শিক্ষিত ছেলে মেয়েদের দেখেছি, তাদের কিন্তু কোনো শিক্ষার কোনো অভাব নেই, একজন যোগ্য শিক্ষক হয়ে ওঠার কোনো অভাব নেই। আমরা জানি, আমরা অনেকে হয়তো এখানে থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে 1463 জন চাকরি পেয়ে গেল, তারা অবৈধভাবে চাকরি পেয়ে গেল। আমাদের কোনো আপত্তি নেই তাতে, কে বৈধ কে অবৈধ। আমরা যারা শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে আমরা যারা অভিভাবক অভিভাবিকা থাকি, আমাদের যে সকল ছেলে মেয়েরা থাকে, তারা সেই বিচারের বিশ্লেষণে আমরা যেতে চাই না। আমরা চাকরি কারো খেতে চাই না, কারো চাকরি বাধা দিতে নয়। আমাদের ছেলেমেয়েরা চাকরি পেতে চায়, তাদের চাকরিটা দিয়ে দিন না, তাদের কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখা গেল এরা চাকরি পেল না, অথচ যারা অবৈধ উপায়ে চাকরি পেয়ে গেল, সারা জীবনের এই কষ্ট, সেই কষ্ট সহ্য না করতে পেরে উপযুক্ত একটা ছেলে বা মেয়ে যখন চাকরি পাবে না, অনুপযুক্ত কোনো ছেলে বা মেয়ে যখন চাকরি করবে, চোখের সামনে দিয়ে যখন সমাজে হেয় হবে, আজও হেয় হয়। একটা প্রাইভেট টিউশন করে মাস গেলে যে পয়সাটা পায়, সেই পয়সা দিয়ে কিন্তু তার সংসার চলে না। তাহলে কি বাকি জীবনটা ওই কষ্টে সৃষ্টে টিউশন করে কিছু পয়সা রোজগার করে, নয়তো বিকল্প আয়ের কিছু পথ করে বাকি জীবনটা শিক্ষার বোঝাটা বয়ে বেড়াবে? তারা সার্টিফিকেটের বোঝাগুলো কি বাক্সবন্দি করে রাখবে? আমাকে সেদিন একজন বলছিলেন যে কাকু, ওই দিন সুবোধ মল্লিক স্কোয়ারে, ওই দিন যখন আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে নবান্ন অভিযান হবে, সেদিন যদি কোনো কিছু না হয়, আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসবো, ওইখানে আমি আগুন জ্বালিয়ে দেবো, ওইখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আর কোনো দরকার নেই তো আমাদের ভবিষ্যৎ। মাননীয়, ওদের সার্টিফিকেটগুলো একটু মূল্য দিন না। উপযুক্তভাবে নিজেকে গড়ে তুলেছে তো, কোনো খামতি নেই ওদের। একটা শিক্ষক হতে গেলে যা যা যোগ্যতা লাগে, সমস্ত যোগ্যতা অর্জন করেছে। তাদের স্কুলে যাওয়ার একটা সুযোগ করিয়ে দিন, ওদের স্বপ্নটা সার্থক হোক। যদি স্বপ্ন সার্থক না হয়, তাহলে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করছি, অনেক ছেলে মেয়ে তারা কিন্তু জীবন তারা বিলীন করে দেবে। তাদের সেই কষ্টটা আমরা যারা অভিভাবক অভিভাবিকা, যারা পাশ থেকে দেখেছি, যে সকল বাবা মায়েরা তাদের বুকের থেকে যদি সেই সন্তান যদি চলে যায়, তাদের এই কষ্টটা, কোনো ছেলে মেয়ের কষ্ট কোনো বাবা মা কোনো অভিভাবক অভিভাবিকা দেখবে, সেই সঙ্গে তাদের যদি ওই জীবন, এখন যারা জীবন্ত লাশ হয়ে পড়ে আছে, তারা সত্যিকারের লাশ যদি হয়ে যায় চোখের সামনে, সেই কষ্টটা সহ্য করাটা খুব কঠিন হবে। তখন হয়তো দেখা গেল অনেক বাবা মাও কিন্তু ওই সন্তানের জন্য কিন্তু জীবনটা ত্যাগ করে ফেলবে। সেই দিনটা যেন না দেখতে হয় মাননীয়।
আপনি সুযোগ করে দিন। আপনার কাছে 11ই ডিসেম্বর আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আমরাও অভিভাবক অভিভাবিকা আমরাও আসছি। আপনি অন্তত এই বার্তা যদি কোনোভাবে আপনার কাছে পৌঁছায় আপনি দেখবেন। আর 11ই ডিসেম্বরের বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে যদি আপনার কাছে কোনো বার্তা পৌঁছায় এবং আমাদের যে প্রতিনিধিরা যাবে তারা যদি আপনার সামনাসামনি বসার একটু সুযোগ পায়, তাদের কিন্তু সেটা কিন্তু হবে বড় পাওনা। মাননীয়, আপনি যদি আমাদের এখানকার 5 জন প্রতিনিধি যায় আর 5 জন যদি আপনাকে একা সামনে দেখতে পায়, তাহলে এর থেকে আমাদের এখানে যদি 1000 ছেলে মেয়ে যদি বসে থাকে ওই ওয়াই চ্যানেলে, তারা এখান থেকে কিন্তু প্রচুর আশা নিয়ে, তারা নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে তারা সেদিন ফিরে যেতে পারবে। তাই মাননীয়, একবার সুযোগ করে দিন আমাদের 5 জন প্রতিনিধিকে, যেন নবান্নে যখন যাবে তাদের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগ আপনি করে দেবেন। আপনি সেখানে কি তাদের বার্তা দেবেন সেটা বড় কথা নয়, আমাদের এই 5 জন প্রতিনিধি যদি আপনার সামনে একটু বসার সুযোগ পায়, তাহলে আমার মনে হয় ওরা পুনরায় আবার জীবন ফিরে পাবে। আবার আপনার কাছে সামনে হলে আমরা জানি আপনি আপনার মানবিকতার দিক থেকে আপনি কিন্তু ওদের বাঁচাবেন, আপনি বাঁচার বার্তা তাদের দেবেন। আর সেই বাঁচার বার্তা নিয়ে তারা কিন্তু বিভিন্ন পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে আসবে, তারা আবার কিন্তু হাসিমুখে ফিরে যাবে। আমরা সেই আশা নিয়ে কিন্তু আপনার কাছে 11ই ডিসেম্বর যাচ্ছি, আপনি দেখবেন। আর প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি অনুরোধ রাখবো, আমি আজকে এই বার্তার মাধ্যম দিয়ে আজকে লাইভে যে কথাটা বলছি, এই লাইভের বার্তাটা কতজনের কাছে পৌঁছাবে তা জানি না আমি, কিন্তু আমি আশা রাখি অন্তত এইটুকু যারা আমাকে অনেকেই বলে সম্মান দেয়, আমাদের অভিভাবক অভিভাবিকা সকলকে যারা কাকু কাকিমা বলে, প্রত্যেকটা ছেলে মেয়েদের আমরা চিনি বা জানি, তাদের প্রত্যেককে আমি কিন্তু ওই রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে তাদের মুখগুলো যদি দেখতে পাই, খুব খুব আপ্লুত হব। আমার চোখে জলটা ভরে আসছে এই কারণেই যে আমরা শুধু, তোমরা যারা ইন্টারভিউ বঞ্চিত হয়েছ তাদের ইন্টারভিউটা দিয়ে তোমাদের নিয়োগটা আমরা দেখে যেতে চাই, সেই জীবনটা আমরা ভালোভাবে কাটাতে চাই। তা তোমরা সকলে ওই দিনে এসো। এই আদেশ উপদেশ এটাই বলবো, অনুরোধ বলবো না, তোমাদেরকে আমরা উপদেশ দিয়ে গেলাম, তোমরা ওই দিন এসো, সাক্ষাৎ হবে। শেষ করছি।